চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে গণভবনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। চীনা ব্যবসায়ী সম্প্রদায়কে বিশ্বের সবচেয়ে উদার বিনিয়োগ ব্যবস্থার সুবিধা নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাই। অবকাঠামো, আইসিটি, পর্যটন, কৃষি প্রক্রিয়াকরণ, শিল্প, নবায়নযোগ্য জ্বালানি সহ জ্বালানি খাত, জলবায়ু সহনশীল, স্মার্ট ফার্মিং, বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ প্রযুক্তি ও উন্নয়ন খাতে বৃহত্তর বিনিয়োগের আহ্বান জানাই। সেই সঙ্গে সঙ্গে আমাদের যারা সফরসঙ্গী ছিলেন ব্যবসায়ী প্রতিনিধি, তাদেরকে আমি আহ্বান জানাই যে আপনারা এই চীনের ব্যবসায়ীদের সাথে যৌথ উদ্যোগে বা তাদের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুলে নিজেরা বিনিয়োগ করতে পারেন, সেই আহ্বানও জানিয়েছি। আমি এ সময় বাংলাদেশের 3টি বিশেষ পর্যটন অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা ও সেখানে চীনের রিয়েল এস্টেট ও হসপিটালিটি খাতে বিনিয়োগের সুযোগের কথাও উল্লেখ করলে চীনের ব্যবসায়ী নেতৃবৃন্দ এ বিষয়ে যথেষ্ট আগ্রহ দেখান। চীনে বাংলাদেশ দূতাবাস, বিডা, বিএসইসি এবং চায়না ওয়ার্ল্ড সামিট উইং আয়োজিত এই সম্মেলনে চীনের ভাইস মিনিস্টার অব কমার্স লি ফেই, চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন গ্রুপ কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ওয়াং টং ঝু, এইচএসবিসি চায়না প্রেসিডেন্ট ও সিইও মার্ক ওয়াং, হুয়াওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাইমন লিন বক্তব্য দেন এবং তাদের আগ্রহের কথা তুলে ধরেন। এই সম্মেলনে বাংলাদেশের 10টি কোম্পানির প্রতিনিধির সঙ্গে চীনের বিভিন্ন কোম্পানির 16টি সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। 9 জুলাই বিকেলে আমি চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্স সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুইং এর সঙ্গে বৈঠক করি। এই বৈঠকে আওয়ামী লীগ এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করি। দলীয় নেতাদের পারস্পরিক সফরের বিষয়ে আমরা একমত হই। রোহিঙ্গা সমস্যা সমাধানে আমি চীনের সর্বাত্মক সহযোগিতা কামনা করি। এদিন বিকেলে আমি চীনের ঐতিহ্যবাহী তিয়ানমেন স্কোয়ারে শ্রদ্ধা নিবেদন করি। 10 জুলাই সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপল এ চীনের মাননীয় প্রিমিয়ার অব দ্য স্টেট কাউন্সিল মিস্টার লি সিয়াং এর সঙ্গে আমার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। গেট হলে পৌঁছলে মিস্টার লি সিয়াং আমাকে স্বাগত জানান এবং দুই দেশের জাতীয় সঙ্গীত বাজনায় চীনের সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার এবং তোপধ্বনির মাধ্যমে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। প্রিমিয়ার লি সিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের সময় বাংলাদেশ চীনের ঐতিহাসিক সম্পর্ক, বাংলাদেশের বিভিন্ন অবকাঠামোগত প্রকল্পে বাস্তবায়নে চীনের সহায়তা, বাংলাদেশের এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতা, বাংলাদেশে বাণিজ্য বিনিয়োগের সম্ভাবনা প্রভৃতি বিষয়ে আমরা আলোচনা করি। বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানোর জন্য বাংলাদেশের কৃষিপণ্য, চামড়া, ঔষধ প্রভৃতি বিভিন্ন পণ্য চীনে আরও বেশি পরিমাণে রপ্তানির সুযোগ সৃষ্টি করার জন্য অনুরোধ করি। বাংলাদেশে উৎপাদিত 98% পণ্যের চীনে শুল্কমুক্ত প্রবেশের সুবিধা প্রদানের জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রণীত সাউদার্ন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ SIDICD বাস্তবায়নে চীনের অবকাঠামোগত আর্থিক সহায়তা কামনা করলে প্রধানমন্ত্রী লি সিয়াং ইতিবাচক সাড়া দেন। 2026 সালে বাংলাদেশের এলডিসি উত্তরণের পর সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি এবং এ বিষয়টিতেও চীনের সমর্থন লাভ করি। এরপর আমার এবং প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন খাতে মোট 21টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিজিটাল ইকোনমি সংক্রান্ত বিনিয়োগ সহযোগিতা, ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স রেগুলেশন, বাংলাদেশ হতে আম রপ্তানি, বাণিজ্য বিনিয়োগের সহযোগিতা, ইকোনমিক ডেভেলপমেন্ট পলিসি, বাংলাদেশ চায়না 6ষ্ঠ ও 9ম ফ্রেন্ডশিপ ব্রিজ, অবকাঠামোগত সহযোগিতা, গ্রিন অ্যান্ড লো কার্বন ডেভেলপমেন্ট, ব্রহ্মপুত্র নদের হাইড্রোলজিক্যাল ইনফরমেশন প্রদান সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন, শিক্ষাক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়ন, পিপুল টু পিপুল কানেক্টিভিটি এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ফর সাস্টেইনেবল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইত্যাদি। আমার মনে হয় পূর্ণ তালিকা তো আপনাদের হাতে দেওয়া হয়েছে, 21টা নামও আছে, যদি চান পড়তে পারি। আর যদি মনে করেন না, অনেক সময় আবার অনেকে বলে তো যে কিছুই হয় নাই, কিছু না পেয়ে খালি হাতে ফিরে আসছি, তারা আবার মনে কষ্ট পেতে পারে যদি না। যাই হোক, ওটা তো বলবেই।
এছাড়াও এই সফরের ফলাফল হিসেবে ইতিমধ্যে সম্পাদিত 7টি দ্বিপাক্ষিক সহযোগিতার ঘোষণা করা হয়, যার মধ্যে বাংলাদেশ ও চীনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাব্যতা যাচাই, চীন বাংলাদেশ দ্বিপাক্ষিক বিনিয়োগ, ডিজিটাল সংযোগের আধুনিকায়ন, ডাবল পাইপ লাইনযুক্ত সিঙ্গেল পয়েন্ট মোরিং প্রজেক্টের পরীক্ষামূলক চালুকরণ, রাজশাহী ওয়াসার সারফেস ওয়াটার ট্রিটমেন্ট, চীনের শ্যানডং কৃষি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং বাংলাদেশে কারিগরি শিক্ষার বিকাশে লুবান ওয়ার্কশপ নির্মাণ অন্যতম তালিকা অন্যতম ছিল, তারও পূর্ণ তালিকা আপনাদের কাছে সংযুক্ত দেওয়া হয়েছে। এরপর আমার সম্মানে প্রিমিয়াম লি সিয়াং আয়োজিত ব্যাংকোয়েটে উচ্চ পর্যায়ে প্রতিনিধি সহ অংশগ্রহণ করি। 10 জুলাই বিকেলে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে আমি দ্বিপাক্ষিক বৈঠক করি। উল্লেখ্য যে 2016 সালে চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফরের সময় দুই দেশের সম্পর্ক কৌশলগত অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন পর্যায়ে উন্নীত করে। 10 জুলাই দ্বিপাক্ষিক বৈঠকে শি জিনপিং অনুদান, সুদমুক্ত ঋণ, রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এটা আবার বলি, তিনি কিছু অনুদান দেবেন, আমাদের কিছু কিছু ক্ষেত্রে সুদমুক্ত ঋণ দেবেন, আর রেয়াতি ঋণ ও বাণিজ্যিক ঋণ, এই 4টি ক্ষেত্রে সহায়তার কথা উল্লেখ করেন। এই 4টি প্যাকেজের আওতায় চীন বাংলাদেশকে $2 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ প্রদানে সম্মত হয়েছে। পদ্মা সেতু আমরা নিজেদের অর্থে নির্মাণ করেছি, কিন্তু কনস্ট্রাকশনের নির্মাণ কাজটা চীনা কোম্পানিকে দিয়েই করানো হয়েছে। বঙ্গবন্ধু টানেল সহ বঙ্গবন্ধু টানেলটা চীন সরকারি করে দিয়েছে, এবং এমনকি আমাদের যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটাও থাইল্যান্ডের সাথে চীনের সমঝোতায় সেটা কিন্তু তৈরি হচ্ছে। কাজে এই সমস্ত বৃহদাকার অবকাঠামো নির্মাণে চীনের সহায়তার জন্য আমি তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করি। চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জমিতে শিল্প বিনিয়োগ করার জন্য প্রেসিডেন্ট শি জিনপিং এর মাধ্যমে আমি চীনা উদ্যোক্তাদের আহ্বান জানাই। এর পাশাপাশি বাংলাদেশের 61টি অর্থনৈতিক অঞ্চল আইসিটি বিশেষায়িত অঞ্চলে চীনকে, অর্থাৎ হাইটেক পার্ক, সেখানে চীনের বিনিয়োগের জন্য অনুরোধ করি। বাংলাদেশের প্রতি চীনের অব্যাহত সমর্থনের কথা উল্লেখ করে চীনের মহামান্য রাষ্ট্রপতি এখানে অধিকতর বিনিয়োগের বিষয়ে আশ্বাস প্রদান করেন। বাংলাদেশে আশ্রিত জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের অবস্থা এবং তাদের সমস্যা প্রেক্ষাপট উল্লেখ করে এর সমাধানে আমি চীনের সহযোগিতা কামনা করি। রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে চীনের মহামান্য রাষ্ট্রপতি রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ও চীনের পারস্পরিক সমর্থন অব্যাহত থাকবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করি। আমাদের এই ফলপ্রসূ আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব পর্যায়ে উন্নীত হয়েছে। সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব। আগামী বছর বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে 50 বছর পূর্ণ হতে যাচ্ছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পররাষ্ট্রনীতি সকলের সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, এই নীতির আলোকেই আমাদের দ্বিপাক্ষিক বহুপাক্ষিক ক্ষেত্রে বাংলাদেশ সফলভাবে তার কূটনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে। বৈশ্বিক উষ্ণতা, ফিলিস্তিন সংকট, মানবাধিকার, টেকসই উন্নয়ন, জাতিসংঘ প্রভৃতি ক্ষেত্রে বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপটে বাংলাদেশ ও চীন পারস্পরিক সহায়তার মাধ্যমে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, ঐতিহ্যগত দিক থেকেও এশীয় দেশ হিসেবে আমাদের মধ্যে দীর্ঘ সময়ের সংযোগ রয়েছে। জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গবেষণা, শিক্ষা, আইসিটি, প্রযুক্তি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আমার এই সফরে বাংলাদেশের কূটনৈতিক কর্মকাণ্ডে একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কাজে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওই 5টার মধ্যে বিকেলে 5টার মধ্যে আমাদের কর্মসূচি সব সম্পন্ন হয়। আমরা ওই দিন রাতের 11 তারিখে আমরা ঢাকা ফিরে আসি। 11 তারিখ আর্লি মর্নিং, অর্থাৎ প্রায়
রাত্রের দিকে ঢাকা আসি। তো সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেষ। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম আতিকা রহমান, আমি RTV সিনিয়র রিপোর্টার। আপনার চীন সফরে আমরা দেখেছি বেশ কয়েকটি সমঝোতা স্মারক, চুক্তি এবং ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে, এজন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু আমরা বেশ কিছু গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু নেতিবাচক খবর দেখছি যে চীন সফরে বড় ধরনের প্রাপ্তি নেই এবং চীন সরকারের কাছ থেকে আমরা ঋণ সহায়তা পাচ্ছি না বড় ধরনের, এবং তারা অবকাঠামো উন্নয়ন সহ আমাদের যে উন্নয়নের অগ্রযাত্রা তাতে তারা বড় ধরনের ঋণ দিবে না। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। ধন্যবাদ। আমি আমার বক্তব্য তো জানালাম। এই যে আমাদের 21টা সমঝোতা স্মারক এবং চুক্তি আমাদের চুক্তি করা হয়েছে, MOU স্বাক্ষর করা হয়েছে, সমঝোতা স্বাক্ষর করা হয়েছে, আবার কিছু নবায়নও করা হয়েছে। এখানে আছে 21টা, আর এদিকে আরও 7টা বিষয়। কাজে এইগুলি আমি জানি না যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র মানে আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। তার কারণ হচ্ছে যে আমি এটা খুব বেশি একটা গুরুত্ব দিই না, এই কারণে যে আমি তো সেই 81 সালে বাংলাদেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি। সবসময় আমার বুদ্ধিটা গুজব ছড়ানো, নানা ধরনের কথা বলা, বলতে 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 তাদের এত বেশি বলে যেটা যখন যারা বলছে বলতে দেন, এখানে আমার কিচ্ছু আসে যায় না। চীনের সাথে আমাদের, চীন কেন, আমি তার আগে ভারতে গেলাম, তাদের সাথে আমার সম্পর্ক বলে আসলে ভারতের কাছে দেশ বেচে দিছি, আর চীনে গেলাম বলে কিছুই দেয় নাই। তো এটা তো বলেই আসছে। আর ভারতের কাছে দেশ বেচা, গোলামি স্বাক্ষর করা, চুক্তি স্বাক্ষর করা, এগুলি বাতিল করতে হবে সেই কথাও বলা, তো এটা তো একটা শ্রেণীর লোকের, এটা তাদের এক ধরনের মানসিক অসুস্থতা বলে মনে করি। এটা সম্পূর্ণ মানসিক অসুস্থতা ছাড়া এভাবে বানোয়াট কথা কেউ বলতে পারে না। তাদের প্রতি করুণাই হয় আমার তার বিরুদ্ধে কিছু বলার নাই। ঠিক আছে। আমার নাম ফরিদ হোসেন, আমি ইউএনবির সম্পাদক। আমি আমার সহকর্মীর প্রশ্নটার সূত্র ধরে আমি একটু বলতে চাই। এটা যে কারণ হয়েছে, দুটা কারণে আমার মনে হয়েছে যে এই ঘটনাটা ঘটেছে। একটা, আপনি সফর কিছুটা এগিয়ে নিয়ে এসছেন, ফিরে এসছেন, সেইটা সম্পর্কে বলা হয়েছিল যে আপনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ, প্রথমে বলা হয়েছিল এখানে। পরবর্তীতে সেটাকে আবার অন্য রকমের ব্যাখ্যা দেওয়া হয়েছে। এটা একটা। আরেকটা হচ্ছে যে আমরা $5 বিলিয়ন চীন আমাদের সহায়তা দিবে, এটা খুব জোরে সোরে বলা হচ্ছিল, কিন্তু আমাদেরকে তারা দিয়েছে 100 মিলিয়ন ইউয়ান। 100 মিলিয়ন ইউয়ান বা ডলার। আপনি থেকে আপনার লেখার পর এখানে $2 বিলিয়ন সে সমঝোতা হয়েছে। সেটা কিছু থাকবে একেবারে অনুদান, কিছু হবে সুদমুক্ত ঋণ, কিছু হবে এরকম, সেটা আরেকটা ক্যাটাগরিতে আপনার। কিন্তু যে অ্যানাউন্সমেন্ট একটা হয়েছে, আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি আমাদের রিপোর্টে দেখেছি 100 মিলিয়ন ইউয়ান, যেটাকে ডলারে RMB, হ্যাঁ, সেটা 1 বিলিয়ন, 100 মিলিয়ন। হ্যাঁ ঠিক আছে, বলেন। আচ্ছা, না শুনেনি, তারপরে জবাব দেবো। হ্যাঁ, এই কারণে আপনার এই প্রশ্নটা এসছে। এবং আরেকটা জিনিস আমি আপনাকে জানাতে চাই, ভারতের বেশ কয়েকটা গণমাধ্যমে এবং বিশেষত ইকোনমিক টাইমসে আপনার এই কথাটা এইভাবেই লিখেছে যে আপসেট PM হাসিনা রিটার্নস ফ্রম চায়না। এবং এই ধরনের প্রচারটা কিন্তু ভারতের গণমাধ্যমে বেশি হচ্ছে, এবং তারা এই কথাগুলো উল্লেখ করছে যে এটা হয় নাই, ওটা হয় নাই। সেইটার সূত্র ধরেই আমরা এখানে আপনার কাছে আপনার প্রতিক্রিয়া আরও বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। তাহলে একটা বলতে হয় যে জিজ্ঞেস করতে হয় যে
ভারতের গণমাধ্যমের কথা শুনে এখন আমাদের এখানে যারা কথা বললেন এরা তো আবার 2 দিন আগে বলছে যে ভারতের কাছ থেকে সব বিক্রি করে দিয়ে আসছি এবং অসম চুক্তি করে আসছি, ভারত কি দেশ বিক্রি চুক্তিও করে আসছি। তখন কোনটা ঠিক? আমার মেয়েকে ওরা দাওয়াত দিয়েছিল, ওদের হেলথ মিনিস্ট্রি থেকে দাওয়াত পেয়েছিল, ওর যাওয়ার কথা। সে এসছে, সকালবেলা যাওয়ার কথা, ওর প্রচণ্ড জ্বর ছিল, যেতে পারিনি আমার সাথে, এটা বাস্তবতা। এখন আমি একটা মা, ওই অবস্থায় মেয়েকে রেখে আমাকে চলে যেতে হয়। তা আমার যখন সমস্ত আনুষ্ঠানিক সমস্ত কর্মসূচি কিন্তু আমাদের শেষ হয়ে যায়। আমাদের কিন্তু 11 তারিখে এসে পৌঁছানোর কথা, আমরা 11 তারিখে এসছি, হয়তো 11 তারিখ বিকেলে আসতাম, সে আমি আর্লি মর্নিংয়ে আসছি, মাত্র 5 ঘন্টা না 6 ঘন্টার ডিফারেন্স। তো এই 6 ঘন্টার মধ্যেই এত বড় তোলপাড় হয়ে যাবে এটা তো বুঝতে পারিনি। আর তাছাড়া এটা আজকে নতুন না, আমরা যখন এর আগে ভারতে গেলাম আমার তো 3 দিন না 4 দিনের প্রোগ্রাম ছিল। যখন ফ্রান্সের প্রেসিডেন্ট বললেন যে উনি বাংলাদেশে আসবেন, তা আমার একটা দায়িত্বই ছিল যে উনি বাংলাদেশে যখন আসবেন তার আগে আমার ঢাকায় এসে পৌঁছানোর কথা, পৌঁছে ওনাকে আমি রিসিভ করব। আমি কিন্তু ভারতের সেই 2 দিনের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি চলে আসলাম, এসে ওনাকে রিসিভ করলাম। এছাড়াও পৃথিবীর বহু দেশে আমি যখন যাই, আমার যখন অফিসিয়াল কাজগুলি শেষ হয়ে যায় তা আমার তখন শপিংয়েও যাওয়ার নাই, দেখারও জায়গা নাই, বেড়ানোরও কিছু নাই। আমি তখন যত তাড়াতাড়ি দেশে ফিরে আসি। এটা একবার না, এটা বহুবার আমি এভাবে এসেছি। এটা আমার, যদি আপনার প্রোগ্রাম দেখেন দেখবেন, আমি অনেকবারই যখনই আমি অ্যাভেলেবল মানে সুযোগটা পাইছি আমি চলে আসছি তাড়াতাড়ি করে। যাই না, আমার মনে হয় আমি দেশে ফিরে যাই। আর সেবার তো এসছি ওই কারণেই। আর তাও তো আমরা সব প্রোগ্রাম শেষ করছি, 5টার মধ্যে কাজ শেষ, রাত 10টায় আমাদের ফ্লাইট। আমরা এখানে এসে পৌঁছালাম ভারত, চীনের সময় রাত 2:30, আর 2 ঘন্টা আমরা মানে সময় পেলাম, আমরা আগে এসে পৌঁছালাম। টেইলউইন্ড ছিল, একটু তাড়াতাড়ি প্লেনটা চলে আসছে। এটা হলো বাস্তবতা। এটাকে এত রং চং মাখা এত কিছু বলা, তো যারা এই সব কথাগুলি বলে তাদেরকে যেন দেশবাসী একটু চিনে রাখে যে তারা এই ধরনের বানোয়াট কথাই বলে। আর ভারতের পত্রিকায় কী লিখেছে সেটা নিয়ে আবার মাথা ব্যথা না, তবে যারা ভারত বিরোধী বক্তৃতা দিয়ে আবার ভারতের লেখা পড়ে আবার কমেন্ট করে, তো তাদের নীতিটা কী সেটা একটু বোঝা উচিত। এটাও একটু তাদের জিজ্ঞেস করি আমি, যে তাদের মন মানসিকতাটা কোথায়, কি। এখন আমার সব কিছুই তো খারাপ, দেশটা ভালোই চলতেছে না, দেশ সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে না, আর মেট্রো রেলে চড়ে বসে বলে এটা সর্বনাশ, এটা কি বানালো। এক্সপ্রেসে দ্রুত চলে আসে, ওটাও তো খুব সর্বনাশের ব্যাপার। আজকে গ্রাম পর্যাপ্ত রাস্তা হয়ে গেছে, বিদ্যুৎ চলে গেছে, এটাও তো দেশের সর্বনাশ। আজকে গ্রামগুলি শহর হয়ে যাচ্ছে, গ্রামের মানুষগুলি নাগরিক সুবিধা পাচ্ছে, সেটাও তো দেশের সর্বনাশ তাদের দৃষ্টিতে। কমিউনিটি ক্লিনিক করে বিনা পয়সা ওষুধ দিচ্ছি, তাদের দৃষ্টিতে ওটাও সর্বনাশ। কারণ মানুষ যত গরিব থাকবে, ওই দারিদ্রতা দেখাবে, বিদেশ থেকে ভিক্ষা করে এনে নিজেরা উদরপূর্তি করবে, আর গরিবই থাকবে। এটাই তো তাদের সময়ের কাজ, এবং এটাই তাদের আকাঙ্ক্ষা ছিল, এটাই তারা করেছে। এই দেশকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করা যাবে না, তাহলে খাদ্য ভিক্ষা চাওয়া পাবে না। তো এই মানসিকতা যারা, তারা ওরকমই চিন্তা করে। দেশের প্রতি বা মানুষের প্রতি এদের কোনো যদি এতটুকু দায়িত্ববোধ থাকতো, তাহলে এত কাজ করার পরেও যে কিছু দেখে না। চোখ থাকতে কেউ যদি অন্ধ হয় আর কান থাকতে বধির হয়, আবার বলার কিছু নাই। মুখ আছে বলে যাচ্ছে, বলে যাক, ওটা না শুনলেই হলো। শুনলাম, ভুগলাম না, এটাই তো আমার নীতি ওটাই। আর আমি তো অভ্যস্ত হয়ে গেছি, আমার শুনতে শুনতে এখন আমি এতগুলি টেলিভিশন, আগে তো একটা টেলিভিশন একটা রেডিও, সারাক্ষণ আমার বিরুদ্ধেই বলতো। ওই পত্রিকাগুলিও যে কটা ছিল সবগুলি বিরুদ্ধেই লিখতো। তো কী হয়েছে? তারপর তো ক্ষমতাও চলে আসছি, পাঁচবার দেশের উন্নতিও করেছি। আজকে দেশ গ্রাজুয়েট হয়েছে, যেখানে স্বল্পোন্নত দেশ। আমার বাবা রেখে গিয়েছিলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রেখে গিয়েছিলেন স্বল্পোন্নত দেশ। আমি তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আজকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। 29 বছর ধরে যারা ক্ষমতায় ছিল তারা তো এক কদম আগে বাড়াতে পারেনি দেশটাকে।
ওই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরেই পারলো, এটা হলো বাস্তবতা। তো সবার তো ভালো লাগবে না। স্বাধীনতা বিশ্বাস যারা করে না, রাজাকারদের যারা ক্ষমতায় বসায়, জাতিপিতা হত্যাকারীদের যারা ভোট চুরি করে পার্লামেন্টে বসায়, যা তাদেরকে দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করে, বিচারের হাত থেকে রেহাই দেয়, তাদের মুখে এর থেকে বেশি কি আশা করেন? কি আশা করবেন বলেন? গ্রেনেড হামলা করে হত্যার চেষ্টা করছে, মনই নেই, এটাও তাদের কম দুঃখ নাকি? গুলি, বোমা, গ্রেনেড সব কিছু অতিক্রম করে চলে এসেছি, আর দেশটাকেও যে উন্নতি করতে পেরেছি এটা তো বাস্তবতা। আজকে যান গ্রামে দেখেন, যা যা নিজের গ্রামে যেয়ে দেখেন মানুষ কেমন আছে। যারা গৃহহীন ভূমিহীন তাদের ঘরবাড়ি করে দিচ্ছি। আজকে 58টা জেলা বলতে পারি যে সেখানে কেউ ভূমিহীন গৃহহীন নাই। প্রত্যেকটা মানুষের অন্তত 2 কাঠা জমি আর একটা ঘর দিতে পেরেছি, আর সেই ঘরটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা বা কর্মসংস্থানের জায়গা হয়ে গেছে। অতি দরিদ্র আজকে আমি মাত্র 5% নামিয়ে এনেছি, যেখানে 25% ছিল। দারিদ্র্যের হার 41 থেকে 18.7 নামিয়ে এনেছি। তো এগুলি ভালো লাগবে না তো, চাও না কথা, ওই দারিদ্র্য বেঁচে খাবে, এটাই তো ছিল। বলেন আর কার কি প্রশ্ন আছে, করেন, সব করেন। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম ফারজানা রূপা, আমি 71 টিভিতে কাজ করি। নতুন প্রেস সেক্রেটারি বলেছেন ইন্টেলিজেন্ট প্রশ্ন করতে আর চীন বিষয়ক প্রশ্ন করতে, কিন্তু একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই। অবশ্যই, হ্যাঁ, তো ওটাও তো রুটিন কাজ, ওটা বলতে হয়, আর আমি তো আছি। জি, আপনার প্রশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, কোটা বিরোধী আন্দোলন চলছে এখন পর্যন্ত। মুক্তিযোদ্ধাদের অনেকে, আজকে সকালেও একজনের সঙ্গে কথা হচ্ছিল যিনি মীর কাসিম আলীর সাক্ষী দিয়েছেন, তার সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে খুবই শক্তিশালী সাক্ষী। আমি তার নিরাপত্তার স্বার্থে এখানে নাম পরিচয় বলছি না। তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত, তার নিজের শরীরের অবস্থা খুব খারাপ, কিন্তু চিকিৎসার টাকা নেই। এই আমাদের মুক্তিযোদ্ধাদের অবস্থা এখন পর্যন্ত, এবং তাদেরকে উদ্দেশ্য করে প্রতিনিয়ত অবমাননাকর বক্তব্য রাখা হচ্ছে। ঠুসঠাস কোটা থেকে শুরু করে নিশ্চয়ই আপনার নজরে এসেছে। তিনি তার ব্যক্তিগত অসুবিধার কথা বলার সাথে সাথে গণমাধ্যমে দেখেছেন যে আজকে আপনার সংবাদ সম্মেলন, এ বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ জানিয়েছেন। এই অবমাননা তারা সহ্য করতে পারছেন না, কিছু করণীয় এই রাষ্ট্রের আছে কিনা। যারা কোটা বিরোধী আন্দোলন করছেন তারা সব সমাধান আপনার কাছে চান, তারা আদালতের পথে যেতে চান না, এবং সমাধান নির্বাহী বিভাগের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা রাখবেন না কোটা রাখবেন না। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। ধরুন, একবার তারা এই ধরনের আন্দোলন, শুধু আন্দোলন না, তখন যে সমস্ত ঘটনা তারা ঘটাচ্ছিল, মানে আমেরিকা অফিসে আক্রমণ, সেখানে মানুষের উপর আঘাত করা, কিছু জ্ঞানী গুণী আছে একেবারে ঘরের মধ্যে বসে মিথ্যা অপপ্রচার রেকর্ড করে ছেড়ে দিচ্ছে, এই ধরনের সমস্ত দেখে আমি খুব বিরক্ত হয়ে যাই। এবং তখন এক পর্যায়ে বলি যে ঠিক আছে, কোটা বাদই দিলাম। আমি দেওয়ার উদ্দেশ্যটা ছিল যে আগে দেখো কোটা বাদ দিলে কী অবস্থা হয়, এখন কী অবস্থা হয়েছে, বেশি দূর যাওয়া লাগবে না। এবারেই দেখেন, ফরেন সার্ভিসে মাত্র 2 জন মেয়ে চান্স পেয়েছে এবার, আর পুলিশ সার্ভিসে মাত্র 4 জন মেয়ে চান্স পেয়েছে। নারীর অধিকারের কথা বলি, সব ধরনের ব্যবস্থা রেখেছি। মুক্তিযুদ্ধের পর জাতির পিতাই তো বিশেষ করে সেই নির্যাতিত নারী সহ নারীদের জন্য চাকরির ক্ষেত্রে 10% রেখেছিলেন, মুক্তিযোদ্ধাদের জন্য 30% রেখেছিলেন। এখানে আমি যখন সরকারে আসি তখন থেকে আমার ছিল যে ঠিক আছে, এই যে 30% যদি পূর্ণ না হয় বা 20%, যে কোটাটা পূর্ণ না হবে সেখানে যারা পরবর্তী থাকবে তালিকায় তাদের ভিতর থেকে সেখানে নিয়োগ দেওয়া হবে। সেটাই কিন্তু আমরা শুরু করে দিয়েছিলাম। তারপরেও যখন আন্দোলন শুরু হলো সব বন্ধ করলাম, কিন্তু বন্ধ করার পর আজকে ফলাফলটা কি দাঁড়াচ্ছে। আর আমি একটা জিনিস আমি বুঝি না, সেখানে আমাদের দেশের নারীরা তো কোনোদিন সেক্রেটারি হবে ভাবেনি, ডিসি হবে ভাবেনি, এসপি হবে ভাবেনি, এমনকি কোথাও তাদের পদায়নই ছিল না। আওয়ামী লীগ সরকার আসার পরে আমি প্রথম সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, প্লাস পুলিশে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই কিছু অফিসারের চাকরি দিয়ে গিয়েছিলেন সেই পুলিশ বাহিনীতে নারীদের। প্রশাসনের ক্ষেত্রে প্রথম সচিব কিন্তু আমি করি, এবং প্রথম এসপি, ডিসি, এরপরে একবারে মানে ওসি, সমস্ত জায়গায় যেন নারীদের একটা অবস্থান থাকে সেটা আমরা নিশ্চিত করি।
লেখাপড়ার দিক থেকে জাতির পিতাই শুরু করলেন মেয়েদেরকে 8ম শ্রেণী পর্যন্ত প্রথমে অবৈতনিক করে দেওয়া, সেটাকে 12 পর্যন্ত 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক। পার্লামেন্টে কিন্তু মেয়েদের জন্য আলাদা সিট রেখে দিলেন, সংরক্ষিত আসন, যেন নারী নেতৃত্ব গড়ে ওঠে। নারীদের এই যে সুযোগগুলি আমরা সৃষ্টি করেছি কেন? যাতে করে অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হতে পারে, নিজের পায়ে দাঁড়াতে পারে নিজেরা। তো আমার প্রশ্ন হচ্ছে যে সেই সময় যারা আন্দোলন করেছিল তার মধ্যে অনেক মেয়েরাও ছিল। নারী কোটা চাই না, যিনি বলছেন নারী কোটা চাই না, মেধা দিয়ে চাকরি পাবে, সে কি চাকরি পেয়েছে? সে কি বিশেষ পরীক্ষা দিয়েছে? বিশেষ পরীক্ষায় কি সে মানে প্রিলিমিনারিতেই সে জায়গা করতে পেরেছে? তো এই বড় কথাগুলি যদি না বলতো তাহলে এখন তো কোথাও না কোথাওটা চাকরি তো পেত। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের দেশের যে সমস্ত এলাকাটা যদি আপনি দেখেন, সব এলাকা তো সমানভাবে উন্নত না, অনগ্রসর সম্প্রদায়ও আছে, আর কোনো কোনো এলাকা সেই সব এলাকার মানুষের কি কোনো অধিকার থাকবে না? তো সেই অধিকারের কথা বিবেচনা করেই তো প্রত্যেক জেলা থেকেও যেন কেউ কোনো মানুষ অন্তত চাকরি পায় সেই ব্যবস্থা নেওয়ার কথা। আজকে যদি আপনি বিভিন্ন মানে কোটা বন্ধ করে দেওয়ার পরে যদি হিসাবটা নেন, কোথাও কোথাও দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলা 23টা জেলায় একটা লোকও পুলিশের চাকরি পায়নি, বা প্রশাসন বা কোথাও 42 BCS-এ আমরা স্পেশাল মানে পরীক্ষা নিয়ে শুধু ডাক্তার নিয়োগ দিয়েছিলাম। এখানে মেডিকেল সেক্টরে আমি মেয়েদের সংখ্যাটা বেশি দেখি, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যদি আমরা দেখি সেখানে তো সবসময় পিছিয়ে থাকা। তো লাভটা কি হলো? মুক্তিযোদ্ধারা খুব ধরলো, তারা মামলা করলো। যখন মামলা করার পরে কোর্ট, উচ্চ আদালত কোনো রায় দেয় বা কোর্টের যখন কোনো রায় হয়, সাধারণত সেই রায়ের বিরুদ্ধে এক্সিকিউটিভ অথরিটির এখন এই মুহূর্তে তো আমাদের কিছু করার নেই, কারণ কোর্টেই সমাধান করতে হবে। এখন যারা আন্দোলন করছে তারা তো আইন মানবে না, আদালত মানবে না, সংবিধান কি তারা চেনে না, বা একটা কার্যনির্বাহী অর্থাৎ একটা কাজ করতে গেলে তার যে নীতিমালা, বিধিমালা বা ধারা থাকে সেটা, বা তার সরকার কিভাবে চলে এ সম্পর্কে কোনো ধারণাই এদের নাই, কোনো জ্ঞানই নাই। হ্যাঁ, পড়াশোনা করছে, ভালো নাম্বার পাচ্ছে, সেটা ঠিক, কিন্তু ভবিষ্যতে এরা তো নেতৃত্ব দেবে বা এই দেশ চালাতে আসবে, তাদের তো এই ধারণাগুলি দরকার। আমাদের সংবিধান কি বলে সেটা তাদের জানা উচিত। আমাদের একটা রাষ্ট্র পরিচালনায় কী ধরনের কাজ হয় সে সম্পর্কে তাদের কোনো ধারণা আছে? সে ধারণা তো আমরা দেখি না। আজকে যখন আদালতে চলে গেল, তা আদালতে সেটা সমাধান, এবং আদালত তাদের সুযোগ দিয়েছে, বলেছে আপনারা আসেন, আর্গুমেন্ট করেন, বলেন, তা আদালতে যাক, বলুক না, তারা রাজপথেই সমাধান করবে। আর আমাকে বলছে, আমি সত্যি কথা বলতে কি, আদালত যখন কথা বলেছে, আদালতে যখন চলে গেছে, তার যখন রায় হয়েছে, তো সেই রায়ের বিরুদ্ধে এখন এই মুহূর্তে আমার তো দাঁড়ানোর কোনো অধিকার নাই। এটা তো আমার সংবিধানও বলে না, আমার পার্লামেন্টও বলে না, কার্যপ্রণালী বিধিও বলে না, কিছুই না। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করে করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না, কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে, এখানে আমাদের কোনো কিছু করার নেই। কোটা আন্দোলন করবার আগে তাদের তো পরীক্ষার রেজাল্টগুলি দেখে নেওয়া উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? সেটা আমার প্রশ্ন, দেশবাসীর কাছে প্রশ্ন, যে রাজাকারের নাতিপুতিরা সব কিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। অপরাধটা কি? নিজের জীবন বাজি রেখে, নিজের পরিবার সংসার সব কিছু ফেলে দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, দিন রাত খেয়ে না খেয়ে, কাদা মাটি ভেঙে, রোদ বৃষ্টি ঝড় সব মোকাবেলা করে যুদ্ধ করে এই দেশে বিজয় এনে দিয়েছিল।
আর বিজয় দিয়েছিল বলেই না আজকে সবাই উচ্চ পদে আসীন, আজকে গলা বাড়ায় কথা বলতে পারছে। নইলে তো ওই পাকিস্তানিদের বুটের লাথি খেয়ে চলতে হতো। আজকে আমি কথা বলছিলাম যে কোনোদিন বিদেশে যেতে গেলে আগে একটা ভিসা নিতে যেতে হতো করাচিতে, কারণ যখন করাচি রাজধানী, এরপর রাজধানী হলো ইসলামাবাদ, তারপর হলো পিন্ডি। তো সেখান থেকে বিদেশে যাওয়ার ভিসা তো আন্তর্জাতিক কোনো ফ্লাইট ঢাকা থেকে চলতো না, ওই করাচির থেকে আন্তর্জাতিক ফ্লাইট নিতে হতো, হয় দিল্লি থেকে নয় করাচি থেকে। এই জায়গা থেকে কোনো আন্তর্জাতিক ফ্লাইট যেত না, এটা আমার নিজের অভিজ্ঞতা। জাতির পিতা মুক্তি পেলেন 69 সালে, এরপর আমি ইটালিতে গেলাম আমার স্বামীর সাথে কর্মস্থলে। যাওয়ার জন্য আমাকে করাচিতে যে 2 রাত থেকে ওখান থেকে ভিসা নিয়ে তারপর আমি আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারলাম। এই তো ছিল আমাদের অবস্থাটা। তো এরা তো ছেলেমেয়েরা তো ওটা দেখেনি, বা এখন যারা লাফাচ্ছে, এমনকি 15 বছর আগের বা 20 বছর আগে বাংলাদেশ সম্পর্কেও তারা বোধহয় জানে না। আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে বাংলাদেশের অবস্থাটা কী ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিশ্ববিদ্যালয় ছিল অস্ত্রের ঝড়জানানি, বোমাবাজি আর সেশন জট। 5 বছর 7 বছর সেশন জট, কোনো সেমিস্টার সিস্টেম ছিল না, গ্রেডিং পদ্ধতি ছিল না, বহু সাবজেক্ট ছিল না যা আন্তর্জাতিক মান হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারণে বাংলাদেশ থেকে কেউ যদি বিএ পাস করে বিদেশে যেত তাকে আবার সেই গোড়ার থেকে ইন্টারমিডিয়েট থেকে পড়তে হতো, স্কুলে ভর্তি হয়ে পড়ে তারপরে উচ্চ সে যেতে পারতো। কারিকুলাম চেঞ্জ করা, গ্রেডিং সিস্টেম আনা, সেমিস্টার সিস্টেম আনা, সব কিছু কিন্তু আওয়ামী লীগ করে দিয়েছে। আজকে সকলের হাতে মোবাইল ফোন, ফটাফট যোগাযোগ করে ফেলে, সোশ্যাল মিডিয়াতে করে আন্দোলন করে। এই মোবাইল ফোন কোথায় ছিল, কার হাতে ছিল আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে? 96 সালের সরকার আসার পর সমস্ত ফোন, অ্যানালগ ফোনকে ডিজিটাল করা, মোবাইল ফোন সবার হাতে হাতে তুলে দেওয়া, ওয়াইফাই কানেকশন দেওয়া, কে করেছে? আওয়ামী লীগ সরকার করেছে। আর করেছে বলে আজকে সেটা ব্যবহার করে এখন নানা রকম রাষ্ট্র কিভাবে চলবে সেই নীতিমালা, সেটা তো আমাদের সংবিধানে দেওয়া আছে। যেখানে সংবিধানে আছে অনগ্রসর যারা তাদেরকে রাজ্যের কর্মের সাথে সম্পৃক্ত থাকতে দেয়া হবে। তারা কি সংবিধানটা পড়ে দেখছে কখনো? আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার তাদেরকে দিয়েছে। যে মুক্তিযোদ্ধা বললো, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে তারা জীবনে কষ্ট করেছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 75 15 আগস্টের জাতির পিতাকে হত্যার পর এমন একটা সময় গেছে যে মুক্তিযোদ্ধারা বলতে পারেনি যে আমি মুক্তিযুদ্ধ করি, কারণ হাজার হাজার অফিসার সৈনিকদের জিয়া রহমান মেরে সাফ করে দিয়েছে। আবার তাদের মাথায় মানে কিছু কিছু পকেট করে নিয়ে তাদেরকে খুব তেল দিয়েছে, কিন্তু আসলে তো মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সব কিছু তো মুছে ফেলে দিয়েছিল। মনে হলো যে পাকিস্তানের আবার প্রদেশ হয়ে গেছি আমরা, সেই জায়গায় নিয়ে যাচ্ছিল। সেখান থেকে বাংলাদেশ ফিরে এসেছে, জয় বাংলা স্লোগান ফিরে এসেছে, 7ই মার্চের ভাষণ ফিরে এসেছে। মুক্তিযুদ্ধের এখন ভালো লাগে না, মুক্তিযুদ্ধের কথা শুনলে তাদের মানে গায়ে জ্বর আসে। আর সবথেকে আরেকটা যে দেখলাম খুব অদ্ভুত লাগলো আমার কাছে, মুক্তিযোদ্ধার নাতি সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে চলে আয়, পড়াশোনার দরকার নাই। হ্যাঁ, ও বলতে হবে যে তুই চলে আয়, তোর পড়াশোনার দরকারটা কি? তুই মুক্তিযোদ্ধার নাতি হিসেবে কোটায় ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে এখন বলে কোটা লাগবে না, তোকে তো ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, ওকে ওই ইউনিভার্সিটি থেকে বের করে দেওয়া উচিত যে কোটা নাই, তোর পড়া নাই, যা বাড়ি যা বসে থাক। যদি লজ্জা থাকতো তাহলে আগে ইউনিভার্সিটির থেকে পড়াশোনা বন্ধ করে দিয়ে এসে তারপর বলুক যে কোটা লাগবে না। এটা বিচিত্র এই দেশ, আসলে আমাদের দেশটা বিচিত্র একটা দেশ, বিচিত্র মানসিকতা। 6 ঋতুর দেশ তো, ঋতুও বদলায়, মনও বদলায়, আমার কিছু করার নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি প্রভাস আমিন, আমি এটিএন নিউজে কাজ করি। একটু কোটা প্রসঙ্গে আরেকটু কথা বলি। আমাদের তরুণ প্রজন্মকে ভুল বুঝিয়ে মুক্তিযুদ্ধের মুখোমুখি করা হয়েছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। আরেকটা খুবই ভুল ধারণা তৈরি করা হয়েছে যে কোটা এবং মেধা, মনে হতে পারে যে যারা কোটায় চাকরি করে তাদের কোনো মেধা নেই, কিন্তু আবেদন করার ক্ষেত্রে কোটা লাগে না, প্রিলিমিনারিতে কোটা লাগে না, লিখিততে কোটা লাগে না, একদম শেষ মুহূর্তে গিয়ে কোটা অ্যাপ্লাই হয়। তখন আসলে মেধায় সবাই সমান।
এখন আমার সামনে যদি দুইটা অপশন থাকে যে দুইজনই সমান মেধাবী, একজন মুক্তিযুদ্ধের সন্তান, একজন রাজাকারের সন্তান, আমি অবশ্যই মুক্তিযুদ্ধের সন্তানকে চাকরি দিতে চাই। অবশ্যই। জি, সেটা একটা। ফলে মেধা এবং কোটা খুব সহজে মানুষকে বিভ্রান্ত করা যাচ্ছে যে সব মেধাবীরা চাকরি না নিয়ে কোটার চাকরি। আপনাকে খুবই ধন্যবাদ যে আপনারা গত 10-12 দিন ধরে আন্দোলন হচ্ছে, আপনারা অসীম ধৈর্যের সাথে আন্দোলন মোকাবেলা করছেন, এবং যারা আন্দোলন করছে আমি তারা সংক্ষুব্ধ, চাকরি না পেয়ে বঞ্চিত, তাদের ক্ষোভের সাথে আমার খুবই একমত। তাদেরকে পিছনে কি অন্য কেউ ইন্ধন জুগিয়ে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে মুক্তিযুদ্ধের মুখোমুখি করার জন্য করছে কিনা, আপনার কাছে আবেদন থাকবে যে আপনারা যেই ধৈর্য দেখিয়ে যাচ্ছেন সেটা দেখিয়ে তাদের সাথে যদি কোনোভাবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে, আগামী 7ই আগস্ট পর্যন্ত কিছু করার নেই, কারণ সেদিন আপিল বিভাগে শুনানি হবে, তারপর আপিল বিভাগের রায়ের পরে হয়তো নির্বাহী বিভাগ কী করবে না করবে, ততদিন অন্তত তারা যাতে বুঝতে পারে, সেটা আপনি যদি অনেক সংবেদনশীলতার সাথে যদি বিষয়টা বিবেচনা করেন তাহলে ভালো হয়। আপনাকে অনেক ধন্যবাদ। জি, এটা ঠিকই যে আসলে মেধা কার কত সেটা পরীক্ষা প্রিলিমিনারিতে হয়, তারপর পরীক্ষা হয়, রেজাল্ট হয়, ভাইবা হয়, সেই সময় যেটা বাস্তব। তো যদি মুক্তিযোদ্ধার সন্তান হয় তো সেই পাবে, আর সব সময় যে সব কোটা পূর্ণ হয় তাও তো না, যেটা বাকি থাকে সেখানে তো ওই তালিকা থেকেই দেওয়া হয়। এর মধ্যে অনেক চাকরি কিন্তু ওই তালিকা থেকে দেওয়া হচ্ছে এটা, এবং সেটাও একটা নির্দেশ আমি দিয়েছিলাম, কাজে এটা কিন্তু আছে, কিন্তু সেখানে অবশ্যই মুক্তিযুদ্ধ অগ্রাধিকার পাবে, এটা তো দিতেই হবে। এখন মেধা, এই যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিস। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে যাদেরকে মেধাবী না বলছে তাদের হাতে কিন্তু ওরা পরাজিত। যুদ্ধে কিন্তু মুক্তিযোদ্ধারাই জয়ী হয়েছিল, রাজাকাররা জয়ী হয় নাই, তারা পাকিস্তানিদের পদলেহন করেও পরাজিত হয়েছিল। এই কথাটা তো মনে রাখা উচিত যে তারা তো পরাজিত হয়েছিল, তো তাদের মেধাটা কোথায়? সেটা আমার প্রশ্ন। এই কাণ্ড নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় আমরা দেখতে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যম দেখতে পাচ্ছি যে এরকম খবর আসছে যারা প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত তাদের তো আইনের আয়তায় আনা হয়েছে এবং তারা বিচারে সোপর্দ হয়েছে। বেশ ভালো কথা, এটা একটা উত্তম কথা, আমাদের জন্য একটা ভালো মেসেজ। কিন্তু যারা এই প্রশ্ন ফাঁসের যারা বেনিফিশিয়ারি, যারা এই প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে যারা ভালো ছাত্র না কিন্তু তারা আজকে বিসিএস অফিসার হয়েছেন, যারা এরকম প্রশ্ন ফাঁসের সুযোগ নিয়ে যারা আজকে বড় বড় পদে প্রশাসন ক্যাডার থেকে বিভিন্ন মাধ্যমে যারা আজকে বসে আছেন, এরা যদি বিচারে সোপর্দ হয়, এরা যদি অপরাধ করে থাকে প্রশ্ন ফাঁস করে, তাহলে যারা প্রশ্ন ফাঁসের বেনিফিশিয়ারি হিসেবে যারা ওটা নিয়ে যারা পাশ করলো, যারা বড় বড় পদে বসে আছে, তারা আইনের সোপর্দ হবে না কেন? তাদের ব্যাপারে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন কিনা এটা জানতে চাচ্ছি। আমি একটা কথা বলি, 24 বিসিএস পরীক্ষা হয়েছিল 2002 বা 2003 এই সময়। ওই বিএনপি আমলে সেই সময় যে পরীক্ষা হতো আর যত চাকরি হতো, এটা কিন্তু কারো পরীক্ষা না, ওই হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো আর সেই তালিকাই হতো। এবং সেই সময় ঢাকা কলেজে পরীক্ষা হয়, একটা বিশেষ কামরা তাদের জন্য আলাদা রাখা হয়, যেখানে বসে তারা পরীক্ষা দিয়ে পাশ করে চাকরিতে ঢোকে। তখন কোনো উচ্চবাচ্য নাই। এই যে প্রশ্নপত্র ফাঁস বা কোনো কিছু, এই যে অনিয়মগুলি তো তখন থেকে শুরু। আমরা সরকারে আসার পর 2009 থেকে কিন্তু সম্পূর্ণ এই জিনিসটা বন্ধ করে দিয়েছিলাম, এবং যারা এর সঙ্গে জড়িত ছিল তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। 2018-র পরে এই যে কোটা আন্দোলন এইসব কিছু হবার পর এই গ্রুপটা আবার কি করে যেন এখানে জায়গা করে ফেলে, যেটা এখন ধরা পড়েছে। আমরা কিন্তু একটা জিনিস, অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে, আমি তাতে বিশ্বাস করি না। বলে কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত মানে ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না।
তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে, কারণ এগুলি যদি সয়ে নেওয়া যায় তাহলে এটা চলতেই থাকবে। এটা যাতে আগামী বছর চলতে না পারে তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে। এটা অনেকে মনে করতে পারে যে আমাদের সময় না, এটা শুরু করছে সেই জিয়াউর রহমানের আমল থেকেই। আর খালেদা জিয়া এসে তো আরও এক ধাপ বেশি। আর তখন তো তালিকা আসতো, সব কিছু তালিকা, এবং যা তালিকা ওটা মানতে হবে, না মানলে কেউ জানে বেঁচে থাকতে পারবে না। এই তো ছিল বাংলাদেশের অবস্থা, সেটা ভুলে গেলে চলবে? 2001 থেকে 2008 পর্যন্ত বাংলাদেশের অবস্থাটা কী ছিল? কেউ কোনো কথা বলতে পেরেছে? কেউ কোনো করতে পেরেছে? কী অবস্থা ছিল? এই যে অনিয়মগুলি করে রেখে গেছিলো সেইগুলিকে আবার সুস্থতায় ফিরে নিয়ে এসেছিলাম। এই 18 পরের থেকে মানে 19 এইসব আবার কিছুটা এরা হাত পেয়ে যায়, কিন্তু সেইগুলি বহুদিন থেকে পিছনে লেগে থেকে 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 এখন ধরতে পেরেছি। যখন ধরা পড়েছে এটা তদন্ত হবে, বিচার হবে। আর যেটা বলেন যে হ্যাঁ, যারা বেনিফিশিয়ারি যদি তাদের খুঁজে বের করা যায় তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো মানে অধিকারই থাকবে না, কিন্তু সেটা খুঁজে দেবে কে? প্রশ্ন হচ্ছে এটা খুঁজে বের করে দেবে কে? যদি ওরা বলতে পারে যে অমুকের কাছে বিক্রি করতাম, তখন প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে। তা আমিও সেটা বিশ্বাস করি যে এর বেনিফিশিয়ারি যারা তাদেরকে ধরা উচিত, তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না। কারণ ঘুষ যে দেবে আর ঘুষ যে নেবে উভয়ই হচ্ছে অপরাধী, উভয় অপরাধী, এটা মাথায় রাখতে হবে। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা সেই প্রশ্নপত্র ক্রয় করে দুজনই অপরাধী, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার খুঁজে বেরটা করবে কি? সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয়, ব্যবস্থা নেওয়া যাবে। আমি কিন্তু রেখে রেখে কথা বলছি না, যা বলছি সাফ সাফ বলি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম লাবণ্য ভূঁইয়া, আমি এশিয়ান টেলিভিশনে কাজ করি। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই ব্রিটেনে 4 নারী সংসদ সদস্য হয়েছেন বাংলাদেশের বংশোদ্ভূত, সেজন্য সেই সঙ্গে বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকীও টানা 4 বারের মতো জয়ী হয়েছেন। আপনার মাধ্যমে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, টিউলিপ সিদ্দিকী সহ এবং শেখ রেহানা আপাকেও। আর তিনি শুধু এমপি নন, মন্ত্রীও হয়েছেন। নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য অনেক গর্বের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজেই বলেছেন বারবার যে আপনি নীলকণ্ঠ, আপনি সবসময় বিষ খেয়ে বিষ হজম করতে জানেন, যার কারণে সব সমালোচনাকে উপেক্ষা করি আপনি আপনার উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। সেদিন পদ্মা সেতু সমাপনীতে আপনি বেশ আবেগ আপ্লুত ছিলেন, আপনার মন্ত্রী মহোদয় তিনিও বেশ আবেগ আপ্লুত ছিলেন। নিঃসন্দেহে দুর্নীতির বিরুদ্ধে আপনার যে অভিযান সবসময় প্রশংসিত। জঙ্গিবাদের যে উত্থান ছিল সেটা আপনি শক্ত হাতে দমন করেছেন। এগুলো নিঃসন্দেহে এই 16 বছরের টানা ক্ষমতায় আপনার অনেকগুলো উল্লেখযোগ্য কাজের মধ্যে জঙ্গিবাদ দমন। এখন দুর্নীতির নানা দিকে নানা সেক্টরে দুর্নীতি দেখা যাচ্ছে, দুর্নীতি নিউজগুলো আসছে, সেই ব্যাপারে কি আপনি সামনে আরও বেশি কঠোর হবেন কি না? আর আরেকটা হলো যে চীনের সাথে যে আপনি ফ্রি ট্রেড এগ্রিমেন্টে আমরা আসলে কি সুবিধা পেতে যাচ্ছি? ধন্যবাদ আপনাকে। আমি কঠোর হয়েছি বলেই কিন্তু ধরা পড়ছে, এটা মাথায় রাখতে হবে। এর আগে কখনো কেউ ওইভাবে দুর্নীতির বিরুদ্ধে অভিযান করেনি। আমি তো বলছি আমার 0 টলারেন্স। এর আগে জঙ্গিবাদ ঠিক করার কথা ছিল, সেটা আমরা করেছি। কারণ একটা তো চট করে হবে না, দীর্ঘদিনের সমস্যা, এই সমস্ত জঞ্জাল সাফ করতে হচ্ছে। তো জঙ্গিবাদ যখন আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম, এখন দুর্নীতি যেটা আমার 0 টলারেন্স ঘোষণাই আছে, আমি সেটা ধরছি। আর আমরা খুঁজে বের করছি বলেই কিন্তু আপনারা জানতে পারছেন, খোঁজ না করলে তো জানা যেত না, যেত এইভাবেই চলতো, কারণ এইভাবেই চলছিল সেই 75-এর পর থেকে এইভাবেই চলছে। তো এখন আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, আর যে ব্যবস্থা অব্যাহত থাকবেই, এখানে তো আর কোনো দ্বিধা নেই। আমি ওটা বিশ্বাস করি না যে আমি এটা ধরলেই একবারে আমার সরকারি ইমেজ নষ্ট হবে, নো, আমি এটা বিশ্বাস করি না। আমার দায়িত্বই হচ্ছে যে অন্তত এই যে সমস্ত অনিয়মগুলি আছে সেগুলি ধরে একটা জায়গায় নিয়ে আসা, দেশটাকে সুস্থভাবে নিয়ে আসা, সেটা আমরা করার পদক্ষেপ নিয়েছি, কাজে এটা অব্যাহত থাকবে। আর চীনের সাথে সেটা তো অনেক আলোচনা হয়ে গেলে এবং তালিকাও দিয়ে দিয়েছি। কাজে সেখানে আমাদের, আমি তো বললাম যে আমরা সকলের সাথে বন্ধুত্ব নিয়ে চলা, ওই যে নীতি নিয়ে আমরা চলছি, কাজে এটা আমাদের অব্যাহত থাকবে। আমি চীনের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সবাইকে দাওয়াতও দিয়ে আসছে বাংলাদেশে আসতে। চীন নিয়ে তো আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমার মনে হয় আমার সহকর্মীর দুর্নীতি নিয়ে প্রশ্নটা যথার্থ করেছেন।
যেটা মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে সরকারের সমস্ত উন্নয়ন প্রশ্নবিদ্ধ হচ্ছে দুর্নীতির কারণে। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান একটি চমৎকার কথা বলেছেন যে সরকার দুর্নীতি দমন কমিশন করেছে যাতে দুর্নীতির যে স্রোত, এই স্রোতটা যাতে ঠেকানো যায়। তো তিনি একটি প্রশ্ন তুলেছেন যে বিভিন্ন দপ্তরে দুর্নীতির উৎসমুখ খোলা রেখে সেখান থেকে যদি দুর্নীতির সাইক্লোন আসে তাহলে দুদকের পক্ষে একার পক্ষে সম্ভব না। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে দুর্নীতি যারা করে তারা বিভিন্ন দপ্তরে, আমরা অনেক বড় বড় প্রতিষ্ঠান, আপনি যেটি বলেছেন এটা ধন্যবাদ জানাই, যে অনেক প্রতিষ্ঠান এরকম মনে করে যে তাদের দুর্নীতি সম্পর্কে নিউজ করলে পরে সাংবাদিকরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, কিন্তু আপনি বলছেন যে না, সেটা ঠিক না, ভাবমূর্তির প্রশ্ন না, সত্য যদি হয় তাহলে আমরা বিচারটা নিব। তো আমরা দেখেছি সাংবাদিকরা চেষ্টা করেছেন তাদের দিক থেকে যতটা সম্ভব, কিন্তু আমরা 2-3টি জায়গায় দেখছি যে তথ্য প্রবাহের ক্ষেত্রে একটা ঘাটতি হচ্ছে, যার ফলে সাংবাদিকরা কাজ করতে পারছে না। একটি হচ্ছে যেমন রপ্তানি আয় নিয়ে একটা মানে সমন্বয়হীনতা, বাংলাদেশ ব্যাংক, এপিবি এবং কি বলে এনবিআর, এইটি আপনার মাননীয় উপদেষ্টা মহোদয় বলেছেন। তো এটি নিয়ে যখন সাংবাদিকরা প্রশ্ন করতে গেল তখন দেখা গেল যে সাংবাদিকদেরকে প্রকৃত তথ্য দেওয়ার ক্ষেত্রে বারিত করা হলো। বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, তারা আগে রেগুলার একটা তথ্য দিত, তারা এখন একটা পিরিয়ডিক টাইম অনুযায়ী এই তথ্যগুলি দিচ্ছে না, যেটি সাংবাদিকদের প্রতিনিয়ত দরকার। আর কাজে একটি জায়গায় যদি তথ্যের ভিতরে ঘাটতি থাকে, তথ্য যদি সাংবাদিকরা না পায়, আপনি যুগান্তকারী একটা আইন করেছিলেন, আমাদের তথ্য অধিকার আইন, আমরা এই আইন প্রক্রিয়ার সঙ্গে সংযুক্ত ছিলাম, এবং সেখানে কিন্তু কতগুলি সুনির্দিষ্ট জায়গা ছাড়া বাকি তথ্যগুলিকে অবারিত করার চেষ্টা করা হয়েছে। কাজে আপনি যেভাবে যে মানসিকতা নিয়ে বললেন যে ভাবমূর্তি প্রশ্ন না, আপনি যখন বাংলাদেশে স্বাস্থ্যের, আপনি করোনা নিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করছেন, তখন স্বাস্থ্যের ক্ষেত্রে নড়বড়ে অবস্থাটা আমরা দেখলাম। ড্রাইভার মালিক চলে আসলো, আমাদের প্রতিষ্ঠান পিএসসি, আমাদের প্রতিষ্ঠান এনবিআর, আমাদের প্রতিষ্ঠান পুলিশ, এইখানে যে দুর্নীতিগুলি হচ্ছে, কেউ কেউ এটা বলার চেষ্টা করেন যে এখানে হয় যোগ্য যারা আছেন তারা কাজ করতে পারছেন না, না প্রভাবের কারণের জন্যে, অথবা যাদের এটা নিয়ন্ত্রণ করবার কথা তারাই এর সঙ্গে জড়িয়ে পড়ছেন। কাজেই ঘটনা বের হওয়ার আগে যদি, যেটি দুদকের চেয়ারম্যান বলেছেন যে দুর্নীতির উৎসমুখ বন্ধ করবার জন্যে আপনার প্রশাসন বা আপনার দল বা রাজনৈতিকভাবে প্রভাবশালী বা অন্যভাবে প্রভাবশালী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করবার জন্যে অভ্যন্তরীণভাবে আপনি কিছু করবেন কিনা? কথাটা হচ্ছে আসলে দুর্নীতিটা তো নিচের দিক থেকেই বেশি হচ্ছে, এটা হলো বাস্তবতা। তার উৎসমুখ, সেটা কোন জায়গায় কোন উৎসমুখ কয়টা খুঁজবেন। আর তথ্যের ব্যাপারে যেটা বলবো যে এনবিআর যখন তথ্য দেয় সে হিসাব করে তার ট্যাক্স কত আসলো, সে ওইটা বুঝে বলে। আর আমাদের হিসাব থেকে, বাণিজ্য থেকে যখন বলে তখন তারা কতটা রপ্তানি করতে বলো সেটা বলে। তা আজকে আমি যে একটা, আপনারা জানেন যে একটা কর্মসূচিতে আমি ছিলাম, তখন আমি বাণিজ্য মন্ত্রীর সাথে কথা বললাম। আমি বললাম যে অন্ততপক্ষে এই যে তোমাদের একটা হিসাব যে আমার এত রপ্তানি হলো, আর এনবিআর হিসাব করা দেখে যে তার ট্যাক্সটা কতটুকু, রাজস্বকে কতটুকু পেলো, ওইটা কম হলেই সে মনে করে যে কম হলো। বিষয়টা তো সেরকম না, এটার একটা সামঞ্জস্যতা থাকা দরকার। কাজে ওটাকে ওইভাবেই দেখতে হবে যে এনবিআর তার ট্যাক্স কত পেলাম বা রাজস্ব কত পেলাম সেইটার হিসাব নিয়েই সে বেশি থাকে। আর বাণিজ্য মন্ত্রণালয় ভাবে যে না, তাদেরটাই ঠিক। তো এটা আজকে আমি কথা বলে আসছি, ওই যখন আমি ওই যে যারা রপ্তানি ট্রফি দেওয়ার সময়, যে এটা নিয়ে তারা বসবে, বসে একটা জায়গায় আসবে যে এরকম দ্বন্দ্বটা যাতে না থাকে সেটা। আর একটা হচ্ছে যে স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায় দুর্নীতি তো এমন পর্যায়ে ছিল যে কোনো কাজই তো করা যেত না। সেক্ষেত্রে ধীরে ধীরে তো আমরা অনেকটা সহায় নিয়ে আসছি। আর কোভিডের সময় বিষয়টা ছিল, সত্যি কথা বলতে কি, আমাদের কতগুলি নিয়ম আছে। একটা জিনিস কিনতে গেলে টেন্ডার দাও, তারপর সরকারি টাকা, ওইগুলি করতে গেলে পরে তো রুগী বাঁচানো যেত না। তখন আমাকে কতগুলি সিদ্ধান্ত নিতে হয়েছে তখন, যেটা ওই সমস্ত দরকার নাই। আমার এখন সিরিঞ্জ কিনতে হবে, এখন যদি আমি টেন্ডার দিয়ে যাই তাহলে ভ্যাকসিন দেবো কবে? আমি সোজা প্লেন পাঠিয়ে দিয়েছি, কোথায় পাওয়া যায়? ছোট সিরিঞ্জ লাগবে, পাওয়া যায় না, বড়টা দাম বেশি। আমি বলি হোক দাম বেশি, আমার এক্ষুনি দরকার, কাজে আমাকে আনতে হবে। আমি 3 দিনের মধ্যে আমি প্লেন পাঠালাম, যা পেলাম কিনে নিয়ে 4 দিনের মধ্যে 5 দিনের মধ্যে আমি নিয়ে আসলাম। এখন যদি ওটার উপরে দুর্নীতি ধরতে চান ধরতে পারেন, কিন্তু তখন আমার কাছে ছিল মানুষ বাঁচানোটাই হচ্ছে ফরজ। মানুষকে আমি কীভাবে বাঁচাবো? আমার ভ্যাকসিন কিনতে হবে।
ভ্যাকসিন বুকিং দিতে হবে, সরকারিভাবে করতে গেলে দীর্ঘ হয়, ইয়ে করতে হবে, টেন্ডার করতে হবে, টাকা দিতে হবে, হেন তেন। আমি কি করব? আমি ভ্যাকসিনগুলোকে বললাম যে এত টাকা আগে ডিপোজিট দিয়ে বুকিং দিতে হবে, প্রাইভেট সেক্টর দিলে সমস্যা নাই, টাকা আমি দিয়ে দিচ্ছি, তো বুকিং দাও। আমি বুকিং দেওয়ালাম। ভ্যাকসিন রাখার জন্য আমার ফ্রিজার দরকার, -70 বা 75 এই ধরনের ফ্রিজার আমার অভাব, একমাত্র কিছু কিছু ফার্মাসিউটিক্যাল আছে, সেটা তো এনাফ না, এখন আমাদের কিনতে হবে। আমি এখন টেন্ডার দিয়ে কিনতে গেলে কত সময় লাগবে? আর সোজা অনলাইনে বুকিং দিয়ে কোথায় পাওয়া যায় প্লেনে করে উঠায় নিয়ে চলে আসবে। স্যানিটাইজার আনতে হবে, বিরাট মেশিন, প্লেনে ধরে না, ডিসমেন্টেল করে ভেঙে ওগুলি নিয়ে এসে এখানে লাগায়, তারপরে আমরা এই যে পিপি তৈরি, বিভিন্ন তৈরি করা এবং সেগুলোকে স্যানিটাইজ করে সাপ্লাই দেওয়া। আমি তো এইভাবে কাজ করেছি। এখন যে এই সব জায়গায় দুর্নীতি সব দুর্নীতি ধরতে পারবেন। আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো, কে কী টাকা বানালো, এখন ড্রাইভার লেভেলে যদি করে সেটা খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন, এতকাল তো জানতে পারেননি, আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিচ্ছি। এটা তো হয়, বাট এটা তো করে আপনারা, এখন ধরার পরে না এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নেই। এটা তো একটা মানসিকতা। আর একটা কথা আমি বলি, এটা শুধু আমাদের দেশে বলে না, সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়, কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে, তারা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে। এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে। আর সাংবাদিকরা তথ্য জোগাড় করা এক জিনিস, আর ফাইল চুরি করা আর এক জিনিস। এখন আমি ভ্যাকসিন কিনবো, আমার সেখানে আমার অফিসাররা দিন রাত 24 ঘন্টা কাজ করছে, ফাইলটা রেখে কেবল একটু বাইরে গেল, অমনি আপনাদের এক স্বনামধন্য পত্রিকার এক সাংবাদিক ঢুকে সেই কাগজ চুরি করতে গেল, অফিসার এসে ধরলো, সে সেটা নিয়ে গেল বাথরুমে আটকাতে, সেখান থেকে তার বের করা হলো, সে ঢুকালো তার শাড়ির ভিতরে, সেখান থেকে টেনে বের করলো, সেটা বিরাট অপরাধ হয়ে গেল। সে যে ফাইল চুরি করতে গেল এটা কোনো অপরাধ না, সেজন্য কোনো একটা বড় দেশ আমাকে তাকে পুরস্কারও দিয়ে দিল, ফাইল চুরির জন্য পুরস্কার পেল। এটা কি দুর্নীতি, ডাকাতি, চুরি, কোনটা? কি ডেফিনেশন দেবেন বলেন আমাকে, কি ডেফিনেশনটা আছে? তো এই ঘটনা তো ঘটে, এক ঢুকে এই রুম ওই রুম, এই ঘর ওই ঘর, অফিস টফিস সব নিয়ে। এবং এটা যে নতুন একবার করছে, এর আগে আরেকবার, সেটা হচ্ছে নৌ পরিবহনে ঢুকে ধরা পড়ার পরে মুচলেখা দিয়ে বেরোয় আসলো, যে আবার আরেক জায়গায়, তারপরে হিরো হয়ে গেল, হিরোইন হয়ে গেল, ঘরের মধ্যে বসে বলতেছে এই হচ্ছে ওই হচ্ছে ওই হচ্ছে, ধরা পড়লো, হিরো হয়ে গেল, অমনি এক বড় দেশ থেকে পুরস্কার পেল, এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়ে গেল। যাবো কোথায়, কোথায় বলে আমাকে, অথচ একদম ভুয়া মিথ্যা রেকর্ড করে ছেড়ে দিচ্ছে। আর একটা মনে আছে, আর একজন বললো তাকে মানে ইয়ে করা হচ্ছে, তার উপরে পাশবিক অত্যাচার হচ্ছে, হ্যাঁ হচ্ছে, কোথায় দাঁড়ায় করছে? রাস্তায়। ওখানে আবার একটা সাইনবোর্ড, তাও দেখা যাচ্ছে, লাইট পোস্টও দেখা যাচ্ছে, সে ওটা তার মাথায় নেই, যেখানে দাঁড়াচ্ছে গাড়ি থেকে অন্যটা ফেলে দিয়ে বলো তাকে নাকি এরকম করা হচ্ছে, কিন্তু পিছনে যে ইয়ে লাগানো সাইনবোর্ড আর ওখানে যে লাইট পোস্ট সেটা তার খেয়াল ছিল না, ধরা পড়লো। ওই ধরলাম কেন, সেটা অপরাধ হয়ে গেল, সেও পুরস্কার পেয়ে গেল, আমি ছেড়ে দিছি পরে অবশ্য, কিন্তু পুরস্কার তো পেয়ে গেল। তো এই তো মানে বিবেচনা। তা আমি যাবো কোথায়? আমি যা বলি সাবজা বলি, যেটা আমি দেখছি যে এই যে কী কারণে হিরো হয়ে যায়, আর আমরা তো জিরো আছি, কিন্তু আমাদের কোনো সন্দেহ নেই। তো তারপর আমার দেশের মানুষের জন্য কাজ করা আমি করে যাচ্ছি। তবে পূর্বে যারা ব্যবস্থা আমরা নেব, আর আপনারা খোঁজ খবর নেন,
আর বাংলাদেশ কেন, সারা বিশ্বে এটা যে বড় বড় পত্রিকার মালিক, চ্যানেলের মালিক, এগুলো তো যারা বড় লোক তারাই হয়, সাধারণ মানুষ তো চালাতে পারে না। এটাও তো ঠিক, তাদের ধরতে গেলে নানা কথা শুনতেও হবে, কিন্তু তারপরে আমি যখন আসি ছাড়বো তো না, অন্য কারোর কথা জানি না, আমি তো ছাড়বো না, সে যেই হোক। বাংলাদেশ থেকে যারা দুর্নীতি করে টাকা করে দেশে বিনিয়োগ করেছে তারা হলো দেশপ্রেমিক দুর্নীতিবাদ, আর যারা এখান থেকে টাকা বাজার করে বিদেশে পাচার করেছে তারা হলো দেশপ্রেমিক দুর্নীতিবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর পানি খারাপ, দ্বিতীয় পানি খারাপ, কাজে দেশপ্রেমিক দুর্নীতিবাদ আর দেশদ্রোহী দুর্নীতিবাদ বলে কোনো কথা নেই। এটা একদম বাস্তব কথা। দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, আর এই যে গরিবের রক্ত চুষে খাওয়া, যেই মানে একটা মানে সংবিধিবদ্ধ একটা প্রতিষ্ঠানের দায়িত্ব থেকে টাকা মেরে দেওয়া বা বিদেশে পাচার করা, বাই করা, কারো ক্ষেত্রে সেটা অপরাধ না, সে তখন দেশপ্রেমে আর তার বিচার হতে পারবে না, সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে। অথচ অন্যের বেলায় এক ড্রাইভার টাকা চুরি করলে তার দোষ, আর এরা যে বড় চুরি করতেছে সেটা বড়। তাও আমরা চুরিটা যদি খুব বড় অঙ্কে হয়ে যায় তাহলে বোধহয় দোষ থাকে না, দোষটা টাকা দিয়ে ঠেকে যায়, এটাই মনে হয়। আর তাছাড়া কী বলবো, আর বলার কিছু নেই। তবে আমি আবারও বলবো যে হাত যখন দিয়েছি আমি ছাড়বো না, যেখানেই হোক যেই হোক, আমাকে মনে হয় আমি কেয়ার করি না। এখানে আপন পর কোনো কিছু আমি জানি না, কাজেই যেখানে পাবো আমি যখন জিরো টলারেন্স বলছি, জিরো টলারেন্স কি আমি সেটা করে ছাড়বো যতদূর পারি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাহরিয়ার খান, আমি বিজনেস স্ট্যান্ডার্ড। যারা আদালত উড়িয়ে দিতে চেয়েছিল, এই সাইটটিতে দেখেন আদালত বিরোধিতা কিন্তু তার মধ্যে ঢুকাচ্ছে, তারা সংবিধান বিরোধিতা তাদের সাইটটিতে ঢুকাচ্ছে, এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রত্যক্ষ পরোক্ষ কটাক্ষ করা তাদের মধ্যে ঢোকাচ্ছে। আমাদের যেমন কোথায় যেন মাননীয় প্রধানমন্ত্রী ভুল হয়ে যাচ্ছে, আমাদের আপনার হাতে বঙ্গবন্ধুর হাতে যে মুক্তিযুদ্ধের পর জাতীয় সাংস্কৃতিক বিপ্লবের যে ধারা শুরু হয়েছিল, আমাদের জাতীয় সংস্কৃতি জায়গাটায় বোধ আমরা একটু গাফিলতি করে ফেলছি। এই সুযোগেই তারা আদালত, আমাদের কোমলমতিদেরকে আদালত বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, সংবিধান বিরোধী করে তুলছে। কিন্তু এই জায়গাটায় আমাদের একটু হাত দিতে হবে, তা না হলে এরা কিন্তু ভিকটিম, এদের উপর আমরা রাগ করতে পারি, তারা ভিকটিম। এই ধরনের অপবুদ্ধিজীবীদের মুক্ত করতে হবে, এটা একটা বড় কাজ। আরেকটা বিষয় মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো বিশেষ পত্রিকাগুলির সাথে আমাদেরও যোগাযোগ আছে, ওদের দুইটা হেডলাইন লেখা থাকে, যদি আপনি ভারতের সাথে বেশি চুক্তি করে আসেন তাহলে বলে দেশ বিক্রি, আর খবর নাই যদি আপনি একটু কনজারভেটিভ ডিল করে আসেন তাহলে কিছুই পায় নাই। আর চায়নার ক্ষেত্রে তো লেখা ছিল হচ্ছে যে চায়নার ডেট ট্র্যাপে বাংলাদেশ, কেন এত চুক্তি হয়েছে, কিন্তু আপনার পরিমিতির কারণে হেডলাইনটা চেঞ্জ করতে হয়েছে, যেটাকে তারা বলছে যে কিছুই পান নাই। আমরা তো ওখানে যারা ছিলাম দেখেছি যেসব বড় বড় কর্পোরেশন দৌড়াদৌড়ি করেছে, চুক্তি সই করলে 100 বিলিয়ন করা যেত, কিন্তু বাংলাদেশের রেস্ট্রেইনের সময় শ্রীলঙ্কার পথে বাংলাদেশ যাবে না। কিন্তু এই কাজগুলি আমরা আরও যত দিন যাচ্ছে, আমাদেরও তো সক্ষমতা বাড়ছে, আমাদের প্রশাসনের সক্ষমতা বাড়ছে, আমরা আরও নেগোশিয়েট করে আরও বেছে প্রজেক্ট নিতে পারবো, এবং কোন প্রজেক্টে আমাদের রিটার্ন বেশি নিতে পারবো সেটা আপনার নির্দেশ। সে কারণে হয়তো প্রজেক্টের ইনটেক কমে যাচ্ছে, এটা ভালো, কেন এখন আমরা বেছে করছি। মাননীয় প্রধানমন্ত্রী, সর্বশেষে এই আমাদের কোটা বিরোধী এবং আমাদের শিক্ষক ভাইরাও যে প্রত্যয় যে স্কিম নিয়ে করছে, আমরা খুব সাধারণ মানুষ খুব কষ্ট পেয়েছি এই কারণে যে আপনি 17 কোটি মানুষের জন্য একটা স্কিম দিলেন, আমরা সবাই খুশি। এই সরকারি কর্মচারীরা যারা পেনশন পাচ্ছে তারা মানে তাদের কি কোথায় কমে গেল, বেড়ে গেল, এই দুঃখে পড়ে যাচ্ছে। 16 কোটি মানুষ যে পেল, এটা তো তাদের সুখ নাই।
তারপরেও আমি বলবো প্রশাসন এবং শিক্ষকদের মুখোমুখিকরণের একটা চেষ্টা হচ্ছে, যে কোনো স্কিম যাতে একসাথে চালু হয়, তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে ছিল যেতে সেটা পারবে না। তারা তাদের যে দাবি দেওয়াটা ছিল সেটা সেখানে তাদের বেশ কতগুলি ভ্রান্ত ধারণাও আছে ওখানে, সেগুলিও সমস্ত আমি ইতিমধ্যেই 2টা পেপারে আমার পড়া এবং সেগুলো আমার মার্ক করাও আছে। তো এখন আর এর মধ্যে এটা তুলতে চাই না, এই যে আমার কাছে সব লেখাও আছে, আমি নিয়েও আসছি, যে যদি প্রশ্ন ওঠে তো আমি মনে করি এখন আমি বলবো না, ওকে দয় এটা যেখানে যেখানে এটা করবো। যেটা কথা হলো সত্য যে তাদের একটা ভুল ধারণা, যেখানে বোধহয় কোনো পেনশন ফান্ড আছে, পেনশন ফান্ড বলে কিছু নাই। পেনশনটা দেওয়া হচ্ছে একেবারে যারা আমাদের ট্যাক্স পেয়ার তাদের টাকা থেকেই দেওয়া হয়। এই বছর হচ্ছে এটা 32,000 কোটি, বললাম তো তাদের টাকা থেকেই, কিন্তু এখানে কোনো ফান্ড বলে কিছু নাই। তো আমরা যেটা করতে চাচ্ছি যে সার্বজনীন পেনশন স্কিম করে দিয়েছে সকলের জন্য। এই যে সাংবাদিকরা, যা আজকে কারো চাকরি না থাকলে কালকে তার কিছু করার নাই, কোথায় যাবে তারা, তার পরিবার কোথায় যাবে? সেই ক্ষেত্রে এটা এমনভাবে করা যে আপনারা সবাই এর সঙ্গে যুক্ত হন, এমনকি আপনার পরিবাররাও হতে পারে। আর পেনশন তাদের অনেকগুলি ভুল ধারণা, এখন এটা এত বিস্তারিত বলতে গেলে মানে অনেক সময় লাগবে। যে পেনশন নিয়ে তাদের ধারণাটা এত বিভ্রান্তকর যে তা এর মধ্যে 2-1টা জিনিস আছে, যে সেটা যেটা হচ্ছে 24 না 25, তো ওটা ঠিক করে দেওয়া যাবে, ওটা কোনো ব্যাপার না। আর কয়েকটা বিষয় এগুলো আমি দেখে রেখেছি অলরেডি, দেখে যেগুলো মার্ক করে রেখে দিয়েছে সেগুলো আমরা দেবো। তবে আন্দোলন যখন তারা চালাতে থাক, চালাতে যখন টায়ার্ড হবে তখন বলবো, তার আগে বলা দরকারটা কি, এটাই। আর দ্বিতীয়টা আর প্রথমটা কি আরেকটা বললেন যে সেটা বলে আমাদের জাতীয় সাংস্কৃতিক বিপ্লবটা সম্পন্ন করা, আচ্ছা, তা নাহলে আমাদের বাঙালি সংস্কৃতি এই সকল কিছুর একমাত্র রক্ষা কবচ, অন্যভাবে করা যাবে না, এটা আমাদের মনে হয়। এবং আপনি তার নেতা, আপনি কবিতা পরিষদও আপনার হাতে তৈরি, সাংস্কৃতিক জোটও আপনার হাতে তৈরি, আপনি শুধু আওয়ামী লীগের নেতা নয়, সকল সাংস্কৃতিক আন্দোলনের নেতা, সেই জন্যই আপনার কাছে দাবি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম শাহরিয়ার খান, আমি বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাতে আছি, এক্সিকিউটিভ এডিটর। আজকে সকালে নিউজ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের উপর একটা অ্যাসাসিনেশনের অ্যাটেম্প্ট। আমার মনে হয় রাইট নাও আপনার একটা কমেন্ট খুব ইম্পর্টেন্ট। এটা অত্যন্ত দুঃখজনক যে তিনি একজন প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট, আর তার উপরে এই ধরনের হামলা করা, আমরা এটা নিন্দা জানাই অবশ্যই। তবে আমেরিকা তাদের গণতন্ত্র নিয়ে অনেক গর্ববোধ করে, অথচ সেখানেই দেখা যাচ্ছে আমরা তো গুলিবোমা খেয়েই অভ্যস্ত, তো অনবরতি খাচ্ছি, তো সেখানে একজন তার অপোনেন্টকে এইভাবে গুলি করা, তা আবার সে ফর্মার প্রেসিডেন্ট, এবং সে খুব অল্পের জন্য বেঁচে গেছে, কিন্তু তার একেবারে কানের উপর দিয়ে চলে গেছে। যদি একটু এদিক ওদিক হতো সে আর বাঁচত না। তো এটা আমেরিকার মতো জায়গায় হয় কীভাবে? এটাই আমেরিকার মতো সভ্য দেশে যারা গণতন্ত্রের এত বড় প্রবক্তা, এত বড়, সেই দেশে এই ঘটনা ঘটবে কেন? সেটাও তো আমাদের একটা প্রশ্ন। না, সরকারকে, বাংলাদেশে হলে তো সরকারকে দায়ী করতো, আর যদি না এক গ্রুপ সরকারকে দায়ী করতো, আর এক গ্রুপ যেমন আমি গ্রেনেড হামলা, আমি ভেঙে করে গ্রেনেড নিয়ে নিজেই মারছি বলে দিল। এখানে তো বলার তো কোনো ইয়ে নাই, লাগাম ছাড়া, তো এটা লাগাম ছাড়া, তো সেটাই হয়। কিন্তু ওখানে কিন্তু ওরাও সরকারকে দায়ী করে, আর প্রেসিডেন্ট বাইডেনও এটাকে মানে করছে, মানে নিন্দা করছে যে সেটাও ওটা অ্যাকসেপ্টেবল না, গ্রহণযোগ্য না। কাজে এইটুক সভ্যতা তারা আছে। তা আমার মনে হয় যারা এই যে কথায় আমাদের দেশে সব দোষারোপ করার চিন্তা, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। তবে এই ঘটনাটা সত্যি খুব দুঃখজনক যে একমাত্র প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট তাকে এভাবে হামলা করা করা, তারা এটা নিয়ন্ত্রণ করতে পারছে না। আর আছে কিছু আছে যে আর বলে আছে, আর বলে আছে প্রশ্ন, ঠিক আছে। পেনশনের উপরে তো আছে, বললাম না, বলবো। মাননীয় প্রধানমন্ত্রী, সব একটি কথা আছে বাংলা সাহিত্যে, অত্যন্ত সুন্দর কথা, অলৌকিক আনন্দের ভার বিধাতা যাহার দেন, বক্ষে তার বেদনা অপার। আপনার মধ্যে অলৌকিক আনন্দের ভার আপনার উপরে পড়েছে এবং একই সঙ্গে আপনার বক্ষে অনেক বেদনা। সেই জায়গায় দাঁড়িয়ে আমি সোহেল হায়দার চৌধুরী, আমি দৈনিক নয়া শতাব্দীতে আছি,
উপসম্পাদক হিসেবে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি। এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবে একটি ছোট্ট প্রশ্ন আপনার কাছে করতে চাই এবং আপনার কাছ থেকে একটি রেমিডি চাই যে আমরা নবম ওয়েজ বোর্ড পাইনি, শুধুমাত্র এখানে অনেক মালিক বসা আছে, মালিকদের নানা ধরনের মানে পদক্ষেপের কারণে মামলা করে আটকে দিয়েছে নবম ওয়েজ বোর্ড, অথচ যেটি আপনি দিয়েছিলেন। আমরা অষ্টম ওয়েজ বোর্ড আপনি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, আমরা অষ্টম ওয়েজ বোর্ড দিয়েছে এবং প্রায় 250 থেকে 300 পত্রিকা ডিক্লেয়ার করেছে তারা অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেছে, কিন্তু অধিকাংশ পত্রিকা কোনো ওয়েজ বোর্ড বাস্তবায়ন করেনি। এটা কি দুর্নীতির পর্যায়ে পড়ে কিনা মালিকদের এবং যারা মালিকের সহযোগী আছেন তাদের দুর্নীতির পর্যায়ে পড়ে কিনা? আরেকটি বিষয় হলো যে আমার এই যে এখানে এত টেলিভিশন চ্যানেল ছাপা, এদের কোনো বেতন কাঠামোই নাই। দিনের পর দিন মালিকেরা এগুলো নিয়ে নানা ধরনের অর্থ তো তারা পাচ্ছে, কিন্তু কোনো ধরনের বেতন কাঠামো আমার এই বন্ধুরা নাই এখানে যারা আছেন, তারা তিনি রিপোর্টার হন বা তিনি হন। আমি সবশেষে মূল প্রশ্ন যেটি, সেটি হলো দশম ওয়েজ বোর্ড আমরা কবে নাগাদ পেতে পারি এবং আমরা এই দশম ওয়েজ বোর্ডে আমাদের টেলিভিশন চ্যানেলস ঢুকবে কিনা, এবং যে মালিকেরা যারা টেলিভিশন এবং পত্রিকার মালিক হয়ে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, আপনার দৃষ্টি আকর্ষণ করছে, আপনাকে প্রশ্ন করারও সুযোগ পাচ্ছে, আপনার সঙ্গে সফর সঙ্গে হওয়ার সুযোগ পাচ্ছে, তাদের ব্যাপারে আপনি কোনো ব্যবস্থা নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী, এবং আপনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে। অনেক সুন্দর লাগছে আপা আপনাকে। চীন থেকে আসছি তো, লাল চীন, তাই চীন থেকে আসলাম, লাল চীন সেই না। আমি সাংবাদিকদের এই সমস্যা জানি বলে আমরা এই যে স্পেশাল পেনশন স্কিম যে দিয়েছি, আমি মনে করি আমাদের প্রত্যেকটা সাংবাদিক যদি পেনশন স্কিমে এখন থেকে যুক্ত থাকে কাজে, তাহলে কিন্তু একটা অন্তত ভবিষ্যৎ একটা নিশ্চিত হতে পারে। সেটা আপনারা সবাই করলে ভালো হবে। বরং মালিকদের উপরে একটা চাপ দেওয়া যায় যে পেনশন স্কিমে তারা যারা যুক্ত হবে তাদের অন্তত যে এটা দিতে হবে তার কিছুটা হয়তো মালিকরাও 50% দিয়ে দিতে পারে। তাহলে যদি দেয় তাহলে হয়তো যে বেতনেই দিক পেনশন স্কিমে যে মানে টাকাটা জমা রাখতে হবে তার কিছুটা মালিকরাও দিয়ে দিক, তো দিয়ে দিলে তো তখন কিছুটা বাড়লো। আর কি করবো, লাইসেন্স দিচ্ছি দেখে তো এত চাকরি হচ্ছে, না হলে হতো না তো। মাননীয় প্রধানমন্ত্রী, না লাইসেন্স দিচ্ছি বলেই তো চাকরিটা হচ্ছে। মালিকরা কিন্তু প্রভিডেন্ট ফান্ডের টাকাই দেয় না, ওখানে আইন আছে ওয়েজ বোর্ডে যে যতটুকু শ্রমিকের কাছ থেকে কেটে নেওয়া হবে সমপরিমাণ ওয়েজ বোর্ডে আছে, সমপরিমাণ মালিককে দিতে হবে। মালিকরা কিন্তু সেটি করেন না, এবং আমাদের সামনে আজকে আমরা বামপন্থীদের একটু জি হয়, নাইম ভাই বোধহয় প্রেস সেক্রেটারি বাম দিকে প্রশ্ন করার সুযোগ বেশি পেয়েছি আমরা। যাই হোক মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চাইলে যদি একটু আইন করে দেন, মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী সেখানে যথেষ্ট ভূমিকা থাকবে আমি জানি, এবং তিনি যথেষ্ট আন্তরিক। ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করবো ওয়েজ বোর্ডের ব্যাপারে। আর তবে এখানে তো আবার একটা নবাব হয়ে আছে, সেখানে তো নবগিরি দেখানো হয়, তো আমরা কি করবো, কোথায় যাবো? যাই হোক, তারপরে বলবো তা বেসরকারি খাত উন্মুক্ত করেছি বলেই তো কাজে যেটুকু কাজের সুযোগ। আর আমি তো বললাম যে আমি সারা বাংলাদেশের মানুষের এই সার্বজনীন পেনশন স্কিম আমি আবারও বলবো যেটা নিজের ভবিষ্যৎটা রক্ষা করার জন্য এটা করা উচিত। আর একটা কথা আমি বলি, পেনশন স্কিম সব কটার ব্যাপারেই প্রযোজ্য, যেটা শুধু একজনই না। যেমন পেনশন যে চাকরি করে সে পেনশন পায়, কিন্তু পেনশন স্কিমে কিন্তু পরিবারের সবাই যুক্ত হতে পারে। বিভিন্ন ধাপ আছে, সেই ধাপে পরিবার সকলেই কিন্তু যুক্ত হতে পারে। কাজে সেটা যুক্ত হলে পরে তো ভালো একটা নিজের মানে পরবর্তীকালে আয়ের একটা সুযোগ সৃষ্টি হবে। সে বিষয়টা খেয়াল রেখে সবাই করলে পর অন্তত কিছুটা তো নিজের মানে নিশ্চয়তা থাকবে ভবিষ্যতের। একটু এরকম সোজা করে ধরলাম। জি, আমার নাম দীপ আজাদ, আমি নাগরিক টিভিতে কাজ করি, আমি ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গুজবের কথা বলছিলেন শুরুতেই। মাননীয় প্রধানমন্ত্রী, গত 6 মাসে জানুয়ারি থেকে জুন 94টা গুজব হয়েছে শুধু নির্দিষ্ট আপনাকে কেন্দ্র করে। গুজব তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য। এর মধ্যে 60% ইউটিউবে, 22% আপনার ফেসবুকে, 18% আপনার টিকটকে। এইভাবে শুধু আপনি না, সমস্ত জায়গায় যখনই আপনার কোনো ঘটনা ঘটে সেই বা কোনো ঘটনা ঘটার না থাকে, দেশ যখন শান্ত থাকে তখন আপনার গুজব তৈরি হয়। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার এই মুহূর্তে আপনি ডিজিটাল বাংলাদেশ করেছেন, এখন স্মার্ট বাংলাদেশের দিকে আগাচ্ছেন। গুজব বন্ধে আপনার সরকার বা যতগুলো মন্ত্রণালয় আছে, অধিদপ্তর আছে,
তারা আসলে কি কার্যকরী ভূমিকা নিতে পারছে না? কারণ গুজবকারীরা তো তাদের গুজব চালিয়ে যাচ্ছে, এভাবে কতদিন চালাবে তারা? গুজবের শিকার কিন্তু শুধু আপনি একা হচ্ছেন না, আপনার দল হচ্ছে, নারীরা হচ্ছে, বিভিন্ন সময় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, সেনাবাহিনী হচ্ছে, বিভিন্ন জায়গায় হচ্ছে আপনার সবগুলোই, এবং সেসব গুজবের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই কম বেশি। হ্যাঁ, এটি বন্ধ করার একটা কার্যকরী পদক্ষেপ নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। গুজবে কান দিয়ে না, এইটুকু বলতে পারি, মানুষকে বলতে পারি গুজবে কান দিয়ে না, এর বেশি আর কি করতে পারি? গুজব, আর কেউ যদি মিথ্যে কথা বলে শান্তি পায় তো সেখানে সে মিথ্যে কথা বলেই যাবে, আর যার মিথ্যে বলা অভ্যাস সে তো বলেই যাবে। তো এটা গুজবটা বন্ধ করার কি পদ্ধতি সেটা একটু বললে ভালো হতো, কারণ আমরা যদি আবার কিছু করতে যাই তো আমরা সাংবাদিক নির্যাতন, তাই না? বলে যে মিডিয়ার গলা টিপে ধরা হলো, তো এটা তো শাকের করাতে চলার মতো। তো এটা সাংবাদিকদের কাছে আমার অনুরোধ, যে সমস্ত গুজবটা শুনলে আপনারা সাথে সাথে নিজেরাও একটু ব্যবস্থা নেন, যেন এটা যে গুজব সেটা একটু ছড়াই দেন, যে যারা গুজব করে তাদেরকে একটু এক্সপোজ করা, যে এরা কারা। তবে ওই যে মানে কে কি বললো ওটা কান না দিলে হলো, আমি তো কান দেই না, আমি তো জানি যে বলবে, তো ওটা শুনে লাভটা কি? আর ওটা নিয়ে মন খারাপ করারও কিছু নাই, কারণ আমি আমার নিজের নীতিতে ঠিক আছে কিনা, আমার দেশের জন্য আমি কাজ ঠিকমতো করছি কিনা সেটা আমি দেখি। আমরা যে কটা প্রজেক্ট নেই, এটা আমি আপনার আগের চীনের পোস্টের সাথে একটু যুক্ত করতে চাই, সেটা হলো আমরা যখন প্রজেক্ট নেই তখন আগে আমি আগেও বলছি এখনও বলছি, সবার আগে আমার হিসাবটা কি, এই প্রজেক্টটা সম্পন্ন হলে এর প্রতিদিন আমার দেশ কি পাবে, রিটার্নটা কি আসবে, সেটা আমি বিবেচনা নিই। আর যার কাছে যে দেশ থেকে আমি যত লোন নিই, কেউ একটা বিশাল আকারে দিলেই যে ঝাঁপিয়ে পড়বো তা না, আমাদের একটা হিসাব থাকে যে কতটুকু লোন আমি নেব, সেটা আমার মানে ফেরত দেওয়ার ক্ষমতা আছে কিনা, বা কতটুকু আমার কাজে লাগবে কিনা, আর যে জিনিসটা আমি তৈরি করব সেটাও আমি বিবেচনা করে দেখি। চীনের সাথে আমাদের এবার যে চুক্তি, তার সাথে সাথে আমি কিন্তু এটাও আমরা ঠিক করে এসেছি, আমি বলছি যে কোন কোন জায়গায় আমরা এই অর্থ নেব এবং কাজে লাগাবো, সেটা ওই যৌথভাবে তাদেরও লোক আসবে, আমরাও নিজেরা আমাদের টিম করে বসে আমরা প্রত্যেকটা প্রজেক্ট নিজেরা সিলেক্ট করে দেন আমরা টাকা নেব। তারা আমাদের বিরাট অফার দিচ্ছে, এটা ঠিক, কিন্তু নেবার সময় আমাকে এই হিসাবটা করে আমাকে নিতে হবে, এবং তার জন্য তাদের এক্সপার্ট টিম আসবে, আমাদের থাকবে, আমরা সেটা বিবেচনা করব যে কোন কোন খাতে আমার কতটুকু প্রয়োজন, আমি ঠিক ততটুকু নেব, যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি নেব না। সেইভাবেই কিন্তু আমরা সমঝোতা করে এসেছি, এবং চীনের মাননীয় প্রেসিডেন্টের সাথেও এই কথাটাই হয়েছে যে এভাবে আমরা, তুমি দেবেন, অনুদান দেবেন, সব দেবেন, কিন্তু নেবার বেলায় আমরা এটাকে আমাদের মতো করে হিসেব করে তারপর আমরা নেব। ঠিক আছে, ওকে। আরও আছে কথা? মাননীয় প্রধানমন্ত্রী, মন ভরছে? আপনি যে মন ভরছে প্রশ্ন করে মন ভরছে তো? মাননীয় প্রধানমন্ত্রী, আমি আচ্ছা, এবার পেট ভরার ব্যাপার, চা ঠান্ডা হয়ে গেল। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি লাস্ট কি বলছে? মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রাকিব হাসান, আমি কাজ করি মাই টিভিতে। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে কোনো প্রশ্ন করতে চাই না, বা প্রশ্ন করার দৃষ্টতা আমার নেই, আমি শুধু একটু জানতে চাই, সম্প্রতি ভারত এবং চীন সফর করেছেন, এবং একটা আলোচনার বিষয় হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। ভারতে গিয়েছেন এবং চীন সফর করেছেন, এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার চীনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা, আর বা কোন দিকে আসলে যাচ্ছেন? ভারত, কেউ কেউ বলছে ভারতের দিকে ঝুঁকছেন, কেউ কেউ বলছে চীনের দিকে ঝুঁকছেন, আসলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি কোন দিকে যাচ্ছেন? আমরা জানি আপনি সঠিক পথে এগোচ্ছেন। আমি বলে দিই সোজা কথা, এই চীন আমাদের তিস্তা প্রজেক্ট কিন্তু আজকের না, এটা বহু যুগের, এই প্রজেক্ট বহু যুগের প্রজেক্ট, বহুদিন থেকে এটা চলে আসছিল। আমার যতদূর মনে পড়ে যে যুক্তফ্রন্ট যে ইলেকশন এসেও এটা ছিল, বা আওয়ামী লীগের ম্যানিফেস্টো অনেকবারই এটা ছিল, বিভিন্ন সময় এটা আসছে। তো তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে। এখন যেমন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল, তার একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে, ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে। এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে, কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে, এটা তো একটা ডিপ্লোম্যাসি, কাজে এখানে আর কোনো দ্বিধা থাকার তো কথা না। চীন তো রেডি, কিন্তু আমি চাচ্ছি যে এটা ইন্ডিয়া করে দিক।
তাহলে এই প্রজেক্টটা করলে তো এই প্রজেক্টের জন্য যা দরকার ইন্ডিয়া দিতে থাকবে, ঠিক আছে? যা সাফ সাফ কথা, রাখা টাকা নাই। আর আমাদের দক্ষিণ অঞ্চল সব থেকে বেশি অবহেলিত, পদ্মার ওপার। কাজে এই দক্ষিণ অঞ্চলের ডেভেলপমেন্টের জন্য আমি চীনকে বলছি যে সব থেকে অবহেলিত এবং ওখানকার কাজগুলি করা খুব কঠিন। এখন জন্য যে আমাদের এটার কি বেকুটিয়া সেতু না, কচা নদীর উপরে মানে পিরোজপুর যাওয়ার একটা সেতু বেকুটিয়া, এটা দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা, তো ওটাও কিন্তু চীন করে দেবে। এটা আমাদের ফ্রেন্ডশিপ সেতু হবে, নবম ফ্রেন্ডশিপ সেতু। এটার জন্য কোনো পয়সা লাগবে না, তারা তৈরি করে দেবে। তো এটা কি কিছু পাওয়া না নাকি? কাজে আমি সবাই ভাগ করে দিয়ে দিছি কাকে কোথায় দিলে আমার কাজ, কঠিন কাজ সহজভাবে এবং ঠিকমতো কাজ করতে পারবো। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। ঠিক আছে, ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। এখন মন ভরছে, এখন চা খেয়ে পেট ভরতে হবে সবার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। চীন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতক্ষণ আমরা সরাসরি সেখানেই ছিলাম।